আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার। উত্তেজিত ব্যাচ এইচএসসি 2027-এর আজকের আমাদের চমৎকার গ্রুপ ক্লাস শুরু হচ্ছে পদার্থবিজ্ঞানের প্রথম পত্র সাবজেক্ট নিয়ে। আমাদের আজকের এই উত্তেজিত ব্যাচ 27-এর ফার্স্ট গ্রুপ ক্লাস শুরু হলো। আলহামদুলিল্লাহ আমরা প্রায় বিগত এক সপ্তাহ ধরে ক্লাস করতেছি উত্তেজিত 27 ব্যাচকে নিয়ে, কিন্তু আজকেই আমাদের একটা স্পেশাল ফার্স্ট ক্লাস, যে ক্লাসটা হচ্ছে গ্রুপ সাবজেক্টের ক্লাস। আজকে স্পেশাল ফার্স্ট লেকচারে আমরা উত্তেজিত 27 ব্যাচের পদার্থবিজ্ঞানের প্রথম পত্রে যে স্পেশাল বইটা নিয়ে হাজির হয়েছি। এই বইটাই আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম কলেজে পড়ানো হয়। এই বইটা সবচেয়ে বিখ্যাত বই, এই বইটা সাজানো বই, গুছানো বই। এই বইটা পড়লে ইন্টারে 2টা বছর তোমাদের কাছে ফিজিক্স পানির মতো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো তোমাদের আজকের এই ফার্স্ট স্পেশাল চমৎকার ক্লাসে আমি তোমাদেরকে জাস্ট বইয়ের নামটা মনে রাখতে বলবো। পদার্থবিজ্ঞান প্রথম পত্র এই বইটা লিখেছে ডক্টর শাহজাহান তপন স্যার। এক কথায় লাইব্রেরিতে গিয়ে জাস্ট বলবা যে পদার্থবিজ্ঞানের তপন স্যারের বই দেন। প্রথম পত্রের বইটা হচ্ছে আমাদের আকাশি রঙের, দ্বিতীয় পত্রের বইটা হচ্ছে আমাদের লাল রঙের। তো সবাইকে বলতেছি, যারা কলেজে উঠবেন আপনাদের অবশ্যই বই সাজেস্ট করবে। যে কলেজেই আপনারা ভর্তি হন, অনেক লেখকের বই আছে, বাজারে অনেক লেখকের বই পাওয়া যায়, কিন্তু আমাদের সবচেয়ে সুন্দর সাজানো গোছানো, দেখলেই দেখতে মন চায়, পড়লেই পড়তে মন চায় পদার্থবিজ্ঞানের যে বইটা সবচেয়ে সুন্দর, সেটা হচ্ছে এই তপন স্যারের বই। আমি আবার বললাম, পদার্থবিজ্ঞানের এই বইটাই সবাইকে কেনার চেষ্টা করতে হবে, ডক্টর শাহজাহান তপন বা সংক্ষেপে তপন স্যারের বই। সবাই কি আমার কথা বুঝতে পারছো? মন থাকবে? হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। বাকিদের রেসপন্স করতে হবে, বাকিরা একটু কথা বলো। ইয়াসিন, ইমামুদ্দিন, শ্রাবন্তী, রেসপন্স করো, যেটা বললাম একটু কথা বলো। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমাদের যদি অন্য কোনো বই সাজেস্ট করে কলেজ থেকে, তাহলে আমরা কি সেই বইটা কিনবো? হ্যাঁ, সেই বইটাও কিনবো, তবে অবশ্যই এটাও কিনবো, কারণ এই বইটাও অনেকটা সাজানো গুছানো। এবং এইরকমই আরেকটা লেখকের বই আছে, সেটা হচ্ছে মোহাম্মদ ইসাক স্যারের বই। এটা হচ্ছে তপন স্যারের বই, আর এটা হচ্ছে কি ইসাক স্যারের বই। তো সেই স্যারের বইটা আমার কাছে নাই, তো আমি সেই বইটা দেখাতে পারলাম না। তো আপাতত আমরা তোমাদেরকে পদার্থবিজ্ঞান তপন স্যারের এই স্পেশাল যেই বইটা, সেই বইটাই দেখাইলাম। তো এখন কথা হচ্ছে, আমরা এই পদার্থবিজ্ঞান তপন স্যারের বই কিনি অথবা ইসাক স্যারের বই কিনি, যেই বই কিনি আমাদের জন্য এনাফ, প্রবলেম হবে না, আমরা পড়তে পারবো। তো আমাদের এই স্বপ্নময়ী যে ব্যাচ, উত্তেজিত 27 ব্যাচের আমাদের সায়েন্স গ্রুপের যে লেখাপড়া আগামী 2টা বছর ইনশাল্লাহ হচ্ছে। তো সেই 2টা বছর আমরা কিভাবে পড়বো সেটা নিয়ে একটু আলোচনা করি, তারপর আমরা ক্লাস শুরু করি। আমি তোমাদেরকে হাতে কলমে নোট করিয়ে প্রতিটা অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিকের বেসিক আলোচনার পাশাপাশি লগে লগে ওই দিনই আমি সৃজনশীল আলোচনা করে দিব। এবং আমি তোমাদেরকে সপ্তাহের যে কোনো একটা দিন স্পেশাল এমসিকিউ ক্লাস, ক ক্লাসের আয়োজন করবো ইনশাল্লাহ। আমাদের প্রত্যেকটা ক্লাস হবে সাজেশন ভিত্তিক, যেই সাজেশন মতো আমাদের পরীক্ষাতে প্রশ্ন হয়। অর্থাৎ একটা অধ্যায়ে অনেকগুলো টপিক থাকে, সবগুলো টপিক থেকে প্রশ্ন হয় না। যেই টপিক থেকে বেশি প্রশ্ন হয় সৃজনশীলের জন্য, সেই টপিকটা আমরা মূলত আগে পড়ব, আর যেই টপিকটা থেকে এমসিকিউ প্রশ্ন হয় সেই টপিকটা আমরা এমসিকিউ ক্লাসে আলোচনা করব। আমাদের ক্লাসগুলো 2টা পার্টে হবে, একটা হচ্ছে সৃজনশীলের জন্য সৃজনশীল বেস ক্লাস, বেসিক প্লাস সৃজনশীল, আর একটা হচ্ছে এমসিকিউর জন্য এমসিকিউ বেস ক্লাস, বেসিক প্লাস এমসিকিউ, এবং সাথে কখও আছে। তো এই হচ্ছে 2 ক্যাটাগরিতে আমাদের একাডেমিকের এই 2টা বছরের প্রতিটা সাবজেক্ট পড়ার সিস্টেম, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, ইটিসিটিসি ইনশাল্লাহ। তো এই হচ্ছে তোমাদের এই 27 ব্যাচ, উত্তেজিত 27 ব্যাচকে নিয়ে আগামী 2 বছরের প্ল্যান মোতাবেক আমাদের প্রত্যেকটা অধ্যায় আলোচনার একটা সারসংক্ষেপ। তো একটু আমাকে জানাও তোমরা সিস্টেমটা বুঝতে পারলা কিনা। আমরা এই সিস্টেমেই সবসময় পড়ে কমপ্লিট করার চেষ্টা করবো প্রত্যেকটা সাবজেক্ট ইনশাল্লাহ। একটু আমাকে জানাও, কথা কি বুঝতে পারছো যা বলছি? একটু কথা বলতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমরা প্রতিটা সপ্তাহে একটা করে পরীক্ষা দিব। আমরা সপ্তাহে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি যতগুলো সাবজেক্ট পড়ব, গ্রুপ সাবজেক্ট এবং হচ্ছে ইংরেজি, বাংলা, আইসিটি সবগুলো সাবজেক্ট যতটুকু পড়বো, এর উপর ভিত্তি করে সপ্তাহে একটা পরীক্ষা হবে। পরীক্ষাটা হবে সিকিউ এবং এমসিকিউ উভয়ই। অর্থাৎ আমরা এক সপ্তাহে যা যা পড়তেছি আমাদের স্পেশাল রুটিন মতো, টার্গেট সাজেশন মতো, সেই মোতাবেক আমরা সপ্তাহে পরীক্ষা দিয়ে যাচাই করবো যে কতটুকু কে শিখতে পারলাম। তো এই স্পেশাল প্রোগ্রামে আল্লাহ নাম নিয়ে আমাদের আজকে থেকে শুরু হচ্ছে 27 ব্যাচের কার্যক্রম। যে তোমরা চেষ্টা করবা প্রত্যেক দিন একটা করে ফ্রেন্ডকে নিয়ে আসার জন্য।
প্রত্যেক দিন বলবা যে দোস্ত চলে আয়, আমরা স্পেশাল ক্লাসগুলো করে দেখি, যদি ভালো লাগে আমরা সারা বছর পড়বো ইনশাল্লাহ। আর যদি ভালো না লাগে আমরা অন্য কোনো প্ল্যাটফর্মে পড়বো, সমস্যা নাই। পড়ার স্বাধীনতা আমার কাছে, আমি যার কাছে পড়া মজা পাই, যে আমাকে মন মতো বুঝাইতে পারে, যার কাছে পড়লে আমার সিলেবাস কমপ্লিট হয়, আমি তার কাছেই পড়বো। এটা হইতে পারে অফলাইন অথবা হইতে পারে অনলাইন। তো আমি এই কথাটা বলে তোমাদেরকে ভালো করে বুঝাই দিলাম। স্যার আইসিটি এক সপ্তাহে ক্লাস হইল, এখন কি এক্সাম নেবেন? হ্যাঁ ইয়াসিন, আমি যেই ক্লাসগুলো নিয়েছি এক সপ্তাহে এবং এই সপ্তাহে যা ক্লাস নিব, এগুলো সব কম্বিনেশন করে আমরা একটা পরীক্ষা আয়োজন করবো ইনশাল্লাহ এই সপ্তাহের শুক্রবার ইনশাল্লাহ। তো যেটা বললাম খেয়াল রাখবা, তুমি যার কাছে পড়াই মজা পাও, যার কাছে পড়ে আনন্দ পাও, যার কাছে পড়লে সিলেবাস কমপ্লিট হবে, তার কাছে গুরুত্ব সহকারে প্রত্যেক দিন ক্লাস করবা এবং ভালো মতো তার কাছে পড়ার চেষ্টা করবা কলেজের 2টা বছর ইনশাল্লাহ। তো আমি আশা করি যতদিন তোমাদেরকে পড়াতে পারবো ইনশাল্লাহ মন মতোই তোমাদেরকে চেষ্টা করব তোমাদের পড়ানোর জন্য। আর অবশ্যই আমরা সাজেশন ভিত্তিক পড়বো ইনশাল্লাহ, কারণ কি সাজেশন ভিত্তিক পড়লে আমাদের অধ্যায়টা সুন্দরভাবে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এত তাড়াতাড়ি না আর কি, সুন্দরভাবে গুছানোভাবে শেষ হয়ে যায়। আর আমাদের প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে ভালো আইডিয়াও হয়। তো আজকে আমরা আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রে চমৎকার যে অধ্যায়, সে অধ্যায় দিয়ে আমরা আলোচনা শুরু করব। তো আমি এতক্ষণ ধরে যেই কথাগুলো বললাম, এর মধ্যে যদি কোনো কারো প্রশ্ন থেকে থাকে আমাকে বলতে পারো। কোনো মতামত আছে, কোনো প্রশ্ন আছে, জানার ইচ্ছা আছে থাকলে বলতে পারো। এনিওয়ান? আমাদের ক্লাসে 5 জন উপস্থিত আছো, এইচএসসি 27 ব্যাচের স্পেশাল 5 জন। তামান্না, ইয়াসিন, ইমামুদ্দিন, আনাস, জামিল, তারপর হচ্ছে শ্রাবন্তী। একটু আমাকে জানাও কারো কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো জানার আগ্রহ আছে কিনা। না স্যার। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ বলো বলো। মানে আচ্ছা সমস্যা নেই, পড়াইতে থাকেন, পরে ভাইবা বলবো না আবার। আচ্ছা, যখন কোশ্চেন করতে ইচ্ছা হবে তখন কোশ্চেন করো। তো চলো বাচ্চারা আমরা ক্লাস শুরু করি। তো হ্যাঁ বলো জামিল, কিছু বলবা? আচ্ছা তো বলি। না বললাম। ওকে, তো আমি বলি, সেটা হচ্ছে গিয়ে আজকে আমরা ক্লাসগুলো করবো হচ্ছে গিয়ে স্পেশাল নোটের মাধ্যমে। প্রতিটা ক্লাস নোট নিয়েই হবে। জাস্ট আমি প্রথম দিন দেখে কিছু এক্সট্রা কথা বললাম, সবসময় এই কথাগুলো বলবো না, আমরা মূলত ক্লাস শুরু করব। তো আমাদের এই পদার্থবিজ্ঞান প্রথম পত্রের যে বইটাতে অধ্যায় আছে, মোট 10টা অধ্যায় আছে। আমি তোমাদেরকে সবগুলো অধ্যায় দেখাবো না, জাস্ট আমি বলতেছি। এই 10টা অধ্যায়ের মধ্যে প্রথম যে অধ্যায়, এই অধ্যায়টা হচ্ছে এমসিকিউর জন্য, শুধুমাত্র এমসিকিউর জন্য। প্রথম অধ্যায়টার নাম হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ। এই অধ্যায় থেকে বিগত কোনো বছর বোর্ড পরীক্ষার প্রশ্ন হয় নাই, হওয়ার সম্ভাবনা খুবই কম। এই জন্য আমরা এই অধ্যায়টা আমরা প্রথমত স্কিপ করে যাব। কারণ কি, ইম্পর্টেন্ট অধ্যায়টাই হচ্ছে 2 নম্বর অধ্যায়, যেই অধ্যায়টাই হচ্ছে আমার পদার্থবিজ্ঞান শেখার একটা মজাদার অধ্যায়। যারা পদার্থবিজ্ঞান শিখতে চাও, এই অধ্যায় দিয়েই তোমাকে শেখা শুরু করতে হবে। আর যদি তুমি পদার্থবিজ্ঞানে ভালো করতে চাও, পদার্থবিজ্ঞান প্রথম পত্রে হোক বা দ্বিতীয় পত্রে হোক, এই ভেক্টর অধ্যায়টা দিয়েই তোমাকে ভালো করতে হবে। অর্থাৎ পদার্থবিজ্ঞানকে পানির মতো সহজে বোঝার একমাত্র উপায়টা হচ্ছে এই ভেক্টর অধ্যায়টা জানতে পারা, বুঝতে পারা, শিখতে পারা সুন্দরভাবে। কথা কি বুঝতে পারছো সবাই যা বললাম? হ্যাঁ বুঝতে। থ্যাংক ইউ। তো এই পদার্থবিজ্ঞানটা নিয়ে আমাদের অনেকে জল্পনা কল্পনা হয়। অনেকে মনে করে যে ইন্টারে সায়েন্স কঠিন, ফিজিক্স অনেক কঠিন, কেমিস্ট্রি কঠিন, হায়ার ম্যাথ তো মাশাআল্লাহ অনেক কঠিন, ইন্টিগ্রেশন, যোগজীকরণ, এগুলো দেখলেই মানে মাথা ঘুরায়। আসলে বিষয়গুলো এতটা সত্যি না, বিষয়ের মধ্যে কিছুটা মিথ্যা লুকায়িত আছে। তো আমরা ক্লাস করলে বুঝতে পারবো যে ইন্টারের সাবজেক্টগুলো আসলেই কঠিন নাকি আসলেই সহজ। তো আমরা আজকে ভেক্টর অধ্যায় থেকে শুরু করতেছি। ভেক্টর অধ্যায়ের মধ্যে আমার অনেক কিছু কথা আছে, আমি একটু বইটা খুলে দেখাই তোমাদের। আমাদের মূল যেই অধ্যায়, সেই অধ্যায়ের মধ্যে আমাদের মূল যেই পেজ, এটা হচ্ছে ভেক্টরের একবারে প্রথম। এখানে আমাদের চিত্র লেখা আছে। এরপর আমাদের মূল আলোচনা শুরু হয় এখান থেকে, ভেক্টর রাশি আর স্কেলার রাশি। এই অংশটা সৃজনশীলে আসে না, এটা এমসিকিউর জন্য আসে। তো এমসিকিউ ক্লাসে আমি এটা আলোচনা করবো, সৃজনশীল ক্লাস যেহেতু আজকে এটা আমরা আলোচনা করবো না। এরপর হচ্ছে নিচে, এটাও আমাদের এমসিকিউতে আসে, এটা আমাদের সৃজনশীল অংশে আলোচনা নয়। এবং আমাদের আজকে সৃজনশীল অংশের আলোচনা হচ্ছে এই জায়গা থেকে, ভেক্টর রাশির প্রকাশ, এখান থেকে সৃজনশীল আলোচনা শুরু হবে। তো আমরা এখান থেকেই বেসিক আলোচনা শুরু করতেছি। চলো আমরা স্পেশাল নোট নিয়ে ক্লাস শুরু করি। তো সবাইকে বলতেছি ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, প্রতিটা মুহূর্তই বুঝতে হবে। যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় লগে লগে আমাকে প্রশ্ন করতে হবে, ঠিক আছে? তাহলে আমি এখন নোটটা নিচ্ছি, একটু ওয়েট, আমি নোট নিয়ে শুরু করতেছি। একটু ওয়েট করো, আমি নোটটা একটু বের করতেছি, নোটটা বের করে শুরু করতেছি।
আজকে আমাদের প্রথম ক্লাস, তো কিছু এক্সট্রা কথা বলা হইলো। এই কথাগুলো আমরা যদি না বলি তাহলে আমরা পড়ার সিস্টেম বুঝবো না, বুঝছো? পড়ার সিস্টেম বোঝানোর জন্যই আমি এই কথাগুলো এক্সট্রাভাবে তোমাদের বললাম। তো চলো আমরা শুরু করি। এটাই হচ্ছে আমাদের স্পেশাল নোট, যে নোট নিয়ে আমরা ইনশাল্লাহ সারা বছর প্রতি অধ্যায় পড়ার চেষ্টা করব। এবার দেখো সবার এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। এই মুহূর্তে শুরু হচ্ছে স্পেশাল অংশ ক্লাসের। এটাই আমাদের স্পেশাল মুহূর্ত। আমরা এখন যা যা শিখবো। কথা বলো, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? রেসপন্স করতে হবে। ক্লিয়ার দেখতে পাচ্ছ? আচ্ছা, তো সবাইকে বলতেছি, ভেক্টর রাশির প্রকাশ এই টপিক দিয়ে আমাদের ভেক্টর অধ্যায়ের যাত্রা শুরু হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলাম। ভেক্টর রাশি আসলে এটা দেখতে কীরকম, আমরা এই চিত্রটার দিকে ভালো করে ফোকাস করলেই বুঝতে পারবো ভেক্টর রাশি আসলে কী জিনিস। একটা ভেক্টর রাশি দেখতে ঠিক এই রকম। এটাকে বলা হয় তীর চিহ্নের মতো। যেই তীর চিহ্নের একটা শুরুর বিন্দু থাকবে আর একটা শেষ বিন্দু থাকবে। তো মনে করো এটা হচ্ছে একটা তীর চিহ্ন, যেটাকে বলতেছি ভেক্টর রাশি, এবং এই ভেক্টর রাশিটা শুরু হয়েছে পি বিন্দু দিয়ে আর শেষ হয়েছে কিউ বিন্দুতে। তো শুরুর বিন্দুর নাম হচ্ছে পাদবিন্দু, শেষ বিন্দুর নাম হচ্ছে শীর্ষবিন্দু। এতটুকু কথা বুঝতে পারলা কিনা তোমাকে জানাও। হ্যাঁ, বুঝতে পারছি। থ্যাংক ইউ। তো এটাই হচ্ছে একটা ভেক্টর রাশির পরিচয়। প্রত্যেকটা ভেক্টর দেখতে এইরকম, জাস্ট একটা তীর চিহ্নের মতো। তীর চিহ্ন বড়ও হইতে পারে, ছোট হইতে পারে। এখন এই তীর চিহ্নের একটা সিম্পল নাম দিলাম, সেটা হচ্ছে বড় অক্ষর এ। অর্থাৎ এটা হচ্ছে একটা ভেক্টর রাশি, এটা হচ্ছে ইংরেজি বর্ণমালা এ ভেক্টর রাশি। তো এই হচ্ছে এটার প্রাথমিক ধারণা। একটা ভেক্টর রাশি শুরু হয় এক জায়গা দিয়ে, শেষ হয় আরেক জায়গায়। অন্য কোনো ওয়ার্ড দেওয়া যাবে? এক্সিলেন্ট, দেওয়া যাবে। তুমি চাইলে বি সি ডি ই এফ যে কোনো কিছু দিয়ে একটা ভেক্টর রাশিকে প্রকাশ করতে পারো, এটা তোমার ইচ্ছা। আচ্ছা, ওকে, এবার আমরা আরেকটু সামনে যাই। এখন আমরা শিখব ভেক্টর রাশিকে প্রকাশ করার সিস্টেম। ভেক্টর রাশিকে দুইটা সিস্টেমে প্রকাশ করা যায়। প্রথমত বিন্দুর সাহায্যে, পরবর্তীতে অক্ষরের সাহায্যে। যেমন আমি তোমাদেরকে একটু জুম করে দেখাই, তোমরা একটু ভালো করে খেয়াল রাখবা। আমরা যদি বিন্দুর সাহায্যে প্রকাশ করতে চাই, আমাদের ভেক্টর রাশি শুরু হয়েছে কোন বিন্দু দিয়ে? পি দিয়ে। তাহলে আমরা পিটাকে লিখবা আগে। আমরা বলতেছি, আমরা যদি কোনো ভেক্টর রাশিকে বিন্দুর সাহায্যে প্রকাশ করতে চাই, তাহলে সেই ভেক্টর রাশি যে বিন্দু দিয়ে শুরু হয়েছে, যাত্রা করছে, সেই বিন্দুর পরিচয় লিখতে হবে আগে। কথা বুঝছো? আচ্ছা, আর সেই ভেক্টর রাশি যেই বিন্দুতে শেষ হয়েছে সেটা লিখতে হবে পরে। যেহেতু আমার এই ভেক্টর রাশিটা পি দিয়ে শুরু হয়েছে, কিউতে শেষ হয়েছে, তার জন্য পি লিখছি আগে, কিউ হচ্ছে পরে। আর যেহেতু এই পি কিউ হচ্ছে একটা ভেক্টর রাশির দুইটা প্রান্তের বিন্দু বা একটা ভেক্টর রাশির পরিচয়, পি কিউ হচ্ছে একটা ভেক্টর রাশির পরিচয়, কারণ পি আর কিউ বিন্দুর সাহায্যে পুরো ভেক্টর রাশি পাওয়া যায়। এই জন্য আমরা ছোট্ট করে একটা তীর চিহ্ন দিব। আমি আবারও বললাম, বিন্দুর সাহায্যে যখন আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করব, তখন সেই বিন্দুগুলোর নাম লেখার পর এর উপর ছোট্ট করে এই দাগটা দিতেই হবে। এই দাগটা দেওয়া মানেই হচ্ছে পি কিউ একটা আসলেই ভেক্টর রাশি। আমি কি কথা বুঝাতে পারছি? হ্যাঁ। তো আমাদের মনে রাখতে হবে, যে কোনো একটা ভেক্টর রাশির চিহ্নটা হচ্ছে এই তীর চিহ্ন। যদি তুমি দেখো চিত্র দেওয়া আছে, চিত্র দেখলেই বুঝবে একটা ভেক্টর রাশি। আর যদি চিত্র না থাকে, তাহলে এরকম বিন্দুর সাহায্যে প্রকাশ করলে একটা তীর চিহ্ন দিতে হবে। তীর চিহ্ন দেওয়া মানে এইগুলো একটা ভেক্টর রাশির পরিচয়। এই হচ্ছে বিষয়টা। এখন এটাকে আমরা আরেকটা সিস্টেমে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে অক্ষরের সাহায্যে। এখন তোমরা বলো, এই যে পি কিউ ভেক্টর রাশি আমরা অক্ষরের নাম দিয়েছিলাম কি? ইংরেজি বর্ণমালা কি নাম দিয়েছিলাম? এ দিয়েছিলাম, তাই না? তো এখন আমরা এই এর মাধ্যমেও কিন্তু এই ভেক্টর রাশিকে প্রকাশ করতে পারবো। হ্যাঁ, তো আমরা এখন কিন্তু চাইলে এই এর মাধ্যমে প্রকাশ করতে পারবো। তো কি লিখবো জানো? শুধুমাত্র এ লিখে দিব, এ অক্ষর লিখে উপরে একটা তীর চিহ্ন দিব। অর্থাৎ দ্বিতীয় নাম্বার যে প্রকাশ, সেটা হচ্ছে আমরা যেহেতু এই
ভেক্টর রাশিকে এ অক্ষর দিয়ে প্রকাশ করতে চেয়েছিলাম, তো আমি এ অক্ষর লিখলাম এবং একটা উপরে সাইন দিলাম, তীর চিহ্ন দিলাম। এইভাবেও একটা ভেক্টর রাশিকে প্রকাশ করা যায়। এটাও একটা ভেক্টর রাশি প্রকাশ করার সিস্টেম, এটাও আরেকটা সিস্টেম। যে কোনো দুই উপায় বের করা যাবে, যে কোনো একটা উপায় করলেই হবে। এই হচ্ছে ভেক্টর রাশি প্রকাশ করার সিস্টেম। দুঃখিত, একটু একটু নেট প্রবলেমের জন্য লিঙ্ক কেটে গিয়েছিল। এখন আমি এমবি দিয়ে আসি। হ্যাঁ দেখো, দুঃখিত একটু নেট প্রবলেম হয়েছিল, তো এই জন্য ওয়াইফাই কেটে গিয়েছিল দেখে আমি নেট কানেকশন দিয়ে এমবি দিয়ে আসছি। এখন একটু আমাকে জানাও তোমরা কি আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এবার তাহলে খেয়াল করো, নেক্সট দেখো। তো আমরা কিন্তু ভেক্টর রাশিকে প্রকাশ করছি দুইটা সিস্টেম, একটা হচ্ছে বিন্দুর সাহায্যে, একটা হচ্ছে কি অক্ষরের সাহায্যে। এখন আমরা এই ভেক্টর রাশির আরেকটা স্পেশাল জিনিস সম্পর্কে জানব। সেই জিনিসটা আসলে কি, যেটা আমরা দেখতে পাচ্ছি না, দেখলেও বুঝতে পারতেছি না আর কি। তোমাদেরকে একটা কথা বলি, কথাটা খেয়াল রাখবা। পৃথিবীতে ভৌত রাশি দুই রকম, একটা হচ্ছে স্কেলার রাশি, আরেকটা হচ্ছে ভেক্টর রাশি। আর সেই ভেক্টর রাশিটার অধ্যায় হচ্ছে এটা, যেটা আমরা শিখতেছি। তো আমাদের ভেক্টর রাশির জন্য সবসময় দুইটা কম্পোনেন্ট প্রয়োজন। আমি আবারও বলতেছি, ভেক্টর রাশির জন্য সবসময় দুইটা উপাদান প্রয়োজন। এক নম্বর উপাদান ভেক্টর রাশির মান, দুই নম্বর উপাদান ভেক্টর রাশির দিক। অর্থাৎ যেই সকল, এক্সিলেন্ট, থ্যাংক ইউ ইয়াসিন, বলছো যেই সকল রাশিকে মানের সাহায্যে এবং লগে লগে দিকের সাহায্যেও প্রকাশ করা যায়, সেই সকল ভেক্টর রাশিকেই বলা হয় ভেক্টর রাশি। সেই সকল রাশিকে বলা হয় ভেক্টর রাশি। আমি আবার বলতেছি, যে সকল রাশিকে প্রকাশ করতে মানও লাগবে, দিকও লাগবে, সেই সকল রাশির নামই ভেক্টর রাশি। তোমরা কি এগুলো পড়ছো না 9 10-এ থাকতে? মানও লাগবে, দিকও লাগবে। হ্যাঁ পড়ছি। গুড। তার মানে আমাদের ভেক্টর রাশির মানও লাগবে, দিকও লাগবে। এই যে আমরা প্রকাশ করলাম না পি কিউ এ, এগুলো আসলে দিকের পরিচয়, কিন্তু মান এখনও আমরা বের করতে পারি নাই। মান বের করা একটা সিস্টেম আমি তোমাদের এখন দেখাবো কীভাবে মান বের করতে হয়। এটা তো হচ্ছে জাস্ট দিকের পরিচয়। আমি যদি এই চিত্র না দেখা তোমাকে বলতাম, বলো তো বাচ্চারা, পি কিউ ভেক্টরের জন্য ভেক্টর শুরু হয়েছে কি দিয়া? তোমরা বলবা স্যার পি দিয়া। শেষ হয়েছে কি দিয়া? বলবা কিউ দিয়া। তাহলে ভেক্টরের দিকটা কি হবে? পি থেকে কিউর দিকে, পি বিন্দু থেকে কিউর দিকে। এই যে দেখতে পাচ্ছ, ভেক্টরের দিকটা কি হইল? পি বিন্দু থেকে কিউর দিকে। এটা হচ্ছে দিকের সেই পরিচয়। কথা কি বুঝছো সবাই এতটুকু? জি স্যার। বাকিরা কথা বলো, না বুঝে বলতে হবে। আসলে এই পরিচয়গুলো হচ্ছে দিক প্রকাশ করে। হ্যাঁ বুঝতে পারছি। মান বের করতে হবে। আচ্ছা, মান বের করার নিয়ম কি? মান বের করার সিস্টেম হচ্ছে দুই রকম। মান বের করার সিস্টেম হচ্ছে এই দুই রকম। হ্যাঁ, ইমামউদ্দিন আকাশ, কোশ্চেন কিন্তু ভয়েসে করতে হবে। ভয়েসে করলে তাড়াতাড়ি হবে, আমি উত্তর দিতে পারবো। ভয়েসে কোশ্চেন করো। ইমামউদ্দিন আকাশ, ভয়েসে উত্তর দিতে হবে। প্রশ্নটা ভয়েসে করলে ভালো হয়, আমি প্রশ্নটা ভয়েস থেকে ভালো শুনতে পাই, তো ওই জন্য আর কি। আর যদি ভয়েসে কথা বলতে না পারো, আমি দুঃখিত, তোমার প্রশ্ন নিতে পারলাম না। সাদিদ জয়েন করছো, খুশি হলাম। আচ্ছা, এবার দেখি আমরা মান বের করার সিস্টেমটা কি। মান বের করার সিস্টেমটা সিম্পল, বুঝছো? আগের মতোই, জাস্ট তুমি পি কিউ ভেক্টর আর এ ভেক্টর যে কোনো একটা লিখবা, লেখার পরে জাস্ট মডুলাস দিবা। মডুলাস পরম মান। এই যে কোনো একটা ভেক্টর রাশিকে বের করার জন্য, স্যার এখানে দিকটা বাম দিকে, যদি কিউ থেকে, আচ্ছা প্রশ্ন আমি পড়তেছি, দিকটা বাম দিকে, যদি কিউ থেকে পি হয়, দিক কি ডান দিকে দিতে পারবো? হ্যাঁ, এক্সিলেন্ট। মানে আসলে প্রশ্ন, আচ্ছা বলি, এইভাবে দিব না আমরা সবসময় এইভাবেই দিব। তবে কিউ লিখবা আগে, কিউ আগে লিখে পি পর লিখে এইভাবে দিবা। বাম দিকে দিক দেয় না কখনো,
ঠিক আছে, বাম দিকে দিক দেয় না, সবসময় ডান দিকে দেয়, তবে বিন্দুটা চেঞ্জ করে দিলেই হবে আর কি। কিউ আগে দিলা, পি পরে দিলা, তারপরে কিউ থেকে পির দিকে দিলা, বাম দিকে দেয় না। আর বাম দিকে দেওয়ার ক্ষেত্রে মানে দেওয়া যাবে কি যাবে না এটা নিয়ে একটু কনফিউজ আছি আমি, মানে এরকম কখনো দেখি নাই দেওয়া যাবে কি যাবে না, এরকম কখনো আমি ফেস করি নাই বা এরকম শুনিও নাই, তবে এরকম দেয় না আর কি, আমরা সবসময় বাম থেকে ডান দিকেই দিব। দেয় না, কিন্তু ওই যে ছোট অক্ষরে লিখলে ওটা নিচে দেয়। হ্যাঁ, আবার সেক্ষেত্রে দেখা যায় ভেক্টর সাইন। হ্যাঁ, ভেক্টর সাইনকে নিচেও দেওয়া যায়। ভেক্টর সাইনের প্রকাশ তিনভাবে আছে, উপরে আছে, নিচে আছে, বা একটা দাগ দিলে প্রকাশ করা যায়, সেটা আমরা দেখবো আস্তে আস্তে। আচ্ছা, আমি একটা কথা বলি, ইমামুদ্দিন আকাশ, তুমি যদি ভয়েসে রেসপন্স করে প্রশ্নটা করতে পারতা আমার একটু তাড়াতাড়ি হইতো, বুঝছো, আর আমি ভালো প্রশ্ন বুঝতে পারতাম। আমি আসলে সবসময় এটা সাজেস্ট করি ভয়েসে প্রশ্ন করার জন্য। টুকটাক কথা স্পিকারে বললাম সমস্যা না, কিন্তু ভয়েসটা অ্যালাউ করাটা খুব প্রয়োজন, কারণ আমি ক্লাস নিচ্ছি একটা কারণে, ভয়েস রেসপন্সটা ভয়েসে শুনতে চাই, এই কারণেই আমি ভয়েসে অন করার জন্য কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, বলছো নেট প্রবলেম, সমস্যা নাই, এরপরে ঠিকঠাক থাকলে ভয়েসে কথা বলার চেষ্টা করো। আচ্ছা, এটা তো গেল, এটা অক্ষরের সাহায্যে প্রকাশ করছি, হয়ে গেছে। এখন আমি যদি অক্ষরের সাহায্যে মরুলাস না দিয়ে প্রকাশ করতে চাই, তোমরা কি শুনতেছো আমার কথা? একটু আমাকে জানাও তো, আমার নেটটা মানে একটু স্লো, হঠাৎ করে একটু স্লো কাজ করতেছে, একটু আমাকে জানাও তো, তোমরা কি শুনতেছো? হ্যাঁ আচ্ছা, শুনতেছি। তাহলে এবার বলি, এবার মান বের করার আরেকটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা হচ্ছে জাস্ট আমি মোটা হরফে লিখব, এ অক্ষরটাকে একটু মোটা হরফে লিখব। মোটা হরফ বলতে এই যে অনেক মোটা করে লিখছি, দেখছো এটা অনেক মোটা হয়ে গেছে না? দেখো, এ ছিল এরকম, যদি এটা একটু মোটা আছে, তারপর এটা কিন্তু অনেক মোটা, অর্থাৎ ভেক্টর রাশির মানকে দুইভাবে প্রকাশ করা যায়। প্রথমত ভেক্টর রাশির প্রতীক লিখে দুই দিকে মরুলাস দেওয়া, অথবা সেই ভেক্টরের অক্ষরটাকে মোটা হরফে লেখা। তো কোনো একটা ভেক্টরের অক্ষরকে মোটা হরফে লেখা মানে এটা একটা ভেক্টর রাশির মান বের করা বোঝাচ্ছে। আমি আবার বললাম, কোনো একটা ভেক্টর রাশির যদি অক্ষরটাকে আমরা মোটা হরফে লিখি, অনেক বোল্ড করে লিখি, তাহলে সেই জিনিসটার দ্বারা বোঝা যায় ওই ভেক্টর রাশির মান বের করতে যাচ্ছি। কথা কি বুঝতে পারছো যা বললাম? হ্যাঁ বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব, সৃজনশীলে যেহেতু আমরা লিখব, আমরা মোটা করে লেখার সময় পাবো না, আমরা যা সিম্পলভাবে ভেক্টরটা লিখে মরুলাস দ্বারা ভেক্টর রাশির মান বের করার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের ভেক্টর নিয়ে আমাদের স্পেশাল 27 ব্যাচের আলোচনার প্রথম টপিকের আলোচনা, ভেক্টর সম্পর্কে একটু জানার চেষ্টা করা। এইখানে যা যা আলোচনা করছি, যদি কোনো প্রশ্ন থাকে কারো আমাকে বলতে পারো, এনিওয়ান। আমাকে একটু বললো, তামান্না, ইয়াসিন, তারপর হচ্ছে ইমামুদ্দিন, জামিল, কারো কোনো প্রশ্ন আছে কিনা এখানে? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন নেক্সট টপিক নিয়ে আলোচনা শুরু করি। তো আমাদের এই ভেক্টরের পরবর্তী টপিকটা খুবই ইম্পর্টেন্ট, যেটাকে বলা হয় একক ভেক্টর। ভেক্টরের অনেকগুলো উদাহরণ আছে, এর মধ্যে একক ভেক্টর পরীক্ষায় সৃজনশীলে বেশি আসে। একক ভেক্টরের অপর নাম সমান্তরাল একক ভেক্টর। আমি যে তোমাদেরকে পড়াচ্ছি নোট দিয়ে, এই নোটগুলো সুন্দর করে খাতা লিখে নিবা, যা যা আমি পড়াচ্ছি সব ছবি তুলে দিব। এখন ভেক্টরের যে পরবর্তী স্পেশাল টপিক একক ভেক্টর, এটার সংজ্ঞা পরীক্ষায় আসে। যে ভেক্টরের মান একক বা এক, তাকে একক ভেক্টর বলে। আমি আবারও বলতেছি, যেই ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে। আর একক ভেক্টরের সূত্রটাও দিয়ে আমার ম্যাথ করতে হয়। তো একক ভেক্টরের সূত্রটা খুবই খুবই সিম্পল, আমি তোমাদেরকে জাস্ট সূত্রটাকে এইভাবে উচ্চারণ করতে বলবো। এটা হচ্ছে ভেক্টরের একক ভেক্টর মুখস্থ করার সূত্রের নিয়ম। আসলে সূত্রটা হচ্ছে এর উপর একটা তীর চিহ্ন, এটাকে বলা হয় ক্যাপ, উচ্চারণটা হচ্ছে এ ক্যাপ। হ্যাঁ অবশ্যই দিব নোটগুলো। তো তোমাদের যেটা বলতেছি খেয়াল রাখবা, একক ভেক্টরকে সবসময় ছোট্ট অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। আমরা একটু আগে একটা ভেক্টর দেখছিলাম বড় অক্ষর এ ভেক্টর, তো সেই বড় অক্ষর এ ভেক্টরের একক ভেক্টর হবে ছোট্ট অক্ষর এ ভেক্টর। যে কোনো একটা রাশির একক ভেক্টর সবসময় ছোট্ট অক্ষর দিয়ে প্রকাশ করতে হয়। যেমন বড় অক্ষর বি ভেক্টর থাকলে ছোট অক্ষর বি হবে একক ভেক্টর, বড় অক্ষর সি ভেক্টর থাকলে ছোট অক্ষর সি হবে একক ভেক্টর। এইভাবে যত ভেক্টর থাকবে প্রত্যেকটার একক ভেক্টর হবে ছোট অক্ষর ছোট অক্ষর ছোট অক্ষর। কথা কি বুঝছো? মনে থাকবে সবার? জি স্যার। আচ্ছা, এবার নিয়মটা আসলে কি? এই হচ্ছে নিয়ম।
এই নিয়মটা মনে রাখবা, এমনিতেই তোমার এগুলো মুখস্থ হয়ে যাবে। মানে সূত্র তো এটা, পরীক্ষার সময় যখন খাতায় লিখবো সূত্র তো এটা লিখবো, তবে এটা মনে রাখার টেকনিক হচ্ছে এটা। তো যে কোনো একক ভেক্টর মুখস্থ করার সহজ টেকনিক হচ্ছে ভেক্টর বাই ভেক্টরের মান। আমার লগে লগে একটু মুখস্থ করো তো, ভেক্টর বাই ভেক্টরের মান, ভেক্টর বাই ভেক্টরের মান একটু মুখস্থ করো তো সবাই আমার লগে লগে, দেখো তো মুখস্থ হয় কিনা। একক ভেক্টর মুখস্থ করার টেকনিক, ভেক্টর বাই ভেক্টরের মান, ভেক্টর বাই ভেক্টরের মান। সবার কি মুখস্থ হয়েছে? কথা বলো। জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে অবশ্যই ছোট অক্ষর হবে ভেক্টরটা। থ্যাংক ইউ, রাইসা জয়েন করছো, খুশি হলাম। ক্লাসটা আমাদের শুরু হয়েছে 9টার আগে, একটু 9টার 20-এ, একটু তাতেই জয়েন করলে ভালোই। তো এখন যেটা বলতেছি খেয়াল করো, আমরা তো সবসময় ছোট অক্ষর এ দিয়ে শুরু করব, কারণ বড় অক্ষর এ ভেক্টর থেকে ছোট অক্ষর এ পাইলাম একক ভেক্টরের জন্য। তো উপরে একটা দাগ দিতে হবে, এই দাগটা না দিলে হবে না, এটাকে বলা হয় ক্যাপ, এ ক্যাপ। সূত্র কি? সূত্র হচ্ছে ভেক্টর রাশি বাই ভেক্টর রাশির মান। তো উদ্দীপক থেকে তো উপরে আমরা একটু আগে চিত্র দেখছিলাম এ ভেক্টর রাশি, তো এ ভেক্টর রাশি লিখলাম, আর নিচে এর মান বের করার দুইটা সিস্টেম পড়ছিলাম না, একটা ছিল মডিউলাস আর একটা ছিল বোল্ড অক্ষর। তো প্রথমত আমি লিখলাম এ ক্যাপ ইকুয়াল টু ভেক্টর এ বাই ভেক্টরের মডুলাস, বা এটা হচ্ছে পরম মান, ভেক্টর এ বাই ভেক্টরের পরম মান, অর্থাৎ ভেক্টর বাই ভেক্টরের মান। এটাই হচ্ছে একক ভেক্টরের সূত্র। দেখো বুঝতে পারলা কিনা, একটু কথা বলো। জি স্যার। আচ্ছা, তো এটাকে আমরা চাইলে এভাবে প্রকাশ করতে পারি, এ ক্যাপ, হ্যাঁ বুঝতে পারছি। ভেরি গুড, এ ক্যাপ ভেক্টর তো আগের মতো ভেক্টর রাশি এ ভেক্টর বাই ভেক্টরের মান। তবে এখানে মডুলাসটা নাই কেন? ও যে শিখছিলাম দুই সিস্টেমে লেখা যায় ভেক্টরের মান, মডুলাস দেওয়া লিখলে চিকন করে লিখতে হয়, আর মডুলাস ছাড়া লিখতে হয় কি মোটা করে। তো পরীক্ষা এটা লিখবা না, তবে এটা মনে রাখবা এমসিকিউতে আসতে পারে। এটাই হচ্ছে মূলত সূত্র, ভেক্টর বাই ভেক্টরের মান, এ ভেক্টর বাই মডুলাস এ ভেক্টর। এটা হচ্ছে এ ক্যাপ বা একক ভেক্টরের সূত্র। এটা আমাকে জানাও, কারো কোনো প্রশ্ন আছে কিনা, এখানে থাকলে বলতে পারো। থ্যাংক ইউ সো মাচ, খুশ হলাম। আচ্ছা এখন হ্যাঁ বলো, কার প্রশ্ন আছে? আচ্ছা এবার দেখো মনে রাখবা, একক ভেক্টরের মান সবসময় 1, এমসিকিউতে আসে একক ভেক্টরের মান কত? 1, মনে রাখবা। আচ্ছা এখন আমরা মুখস্থ করব, আমাদের 3টা অক্ষ আমরা পড়ি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, ত্রিমাত্রিক অক্ষ ব্যবস্থা। তো 3টা অক্ষে 3টা একক ভেক্টর থাকে, এটা মুখস্থ করবা, এটা পরীক্ষা খুব আসে। এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর পাওয়া যায় তার নাম আই ক্যাপ, ছোট অক্ষর আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর পাওয়া যায় তার নাম জে ক্যাপ, ছোট অক্ষর জে ক্যাপ। এবং জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর পাওয়া যায় তার নাম কে ক্যাপ, কে ক্যাপ। আমি আবার বলতেছি, আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার 3টা অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তো এক্স অক্ষ বরাবর একক ভেক্টরের নাম আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরের নাম জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টরের নাম কে ক্যাপ। এই হচ্ছে চিত্র দেখলে সহজে বুঝবেন। আমি চিত্র দেখাচ্ছি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ দেখা যায় না, উপরে আছে, মনে মনে দেখানোর জন্য দিলাম নিচে দাগ। তো এক্স অক্ষ বরাবর একক ভেক্টর সবসময় আই ক্যাপ লিখতে হবে, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে ক্যাপ হবে, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে ক্যাপ হবে। এটা মুখস্থ রাখবা, এগুলো প্রশ্ন দেওয়া থাকবে না, সৃজনশীল করতে এগুলো কাজে লাগবে সব। আমার কথা কি বুঝতে পারছো? মনে থাকবে? জি স্যার। জি স্যার। সবাই কি বুঝছো? কার কোনো প্রশ্ন আছে এখানে? হ্যাঁ বুঝতে পারছি। থ্যাংক ইউ। ওকে, এবার একটা এমসিকিউ নিয়ে আসি, দেখি এমসিকিউটা কে পারো। এটা বোর্ড পরীক্ষা আসছিল। নিচের কোনটি একক ভেক্টর নির্দেশ করে? নিচের কোনটি একক ভেক্টর নির্দেশ করে? স্যার 4 নাম্বারটা। 4 নাম্বারটা। এক্সিলেন্ট। হ্যাঁ, উত্তর যারা 4 দিয়েছো তারা সঠিক, 1 নাম্বার ভুল। আলহামদুলিল্লাহ ভালো। যাই হোক, খুশি হলাম, পারছো। লাইফের প্রথম কলেজের ক্লাস, তাও তোমরা চেষ্টা করছো, ভুল হোক ত্রুটি হোক সমস্যা নেই। আমি দেখি নাই, এইজন্য বল।
আরে কষ্ট। আচ্ছা যাই হোক, পারছো, থ্যাংক ইউ সো মাচ। 1 নাম্বারটা ভুল, 2 নাম্বারটাও ভুল, 3 নাম্বারটাও ভুল, 4 নাম্বারটা সঠিক। 1 নাম্বারটা ভুল কেন জানো? উপরে ভেক্টর নাই, এই জন্য। ভেক্টর বাই ভেক্টরের মান হবে, এই জন্য ভুল। 2 নাম্বারটা ভুল কেন জানো? 2 নাম্বারটা দুইটাই ভেক্টর রাশি, নিচে হবে ভেক্টরের মান। 3 নাম্বারটা 4 নাম্বারটা প্রায় সেম। 3 নাম্বারটা 4 নাম্বারটা প্রায় সেম, তবে পার্থক্য কোথায় বলো তো? এর উপরে ক্লিপ নাই। এক্সিলেন্ট, এই হচ্ছে মূল পার্থক্য, এর উপরে ক্যাপ নাই। আসলে পরীক্ষার সময় আমিও এটা ভুল করছিলাম। আমি যখন প্র্যাকটিস করছিলাম, আমি তো এইচএসসি 18 ব্যাচের শিক্ষার্থী। তোমাদের জানার কথা সবারই যে অনলাইন জগতে বকাবকি কইরা পোলাপাইন গো, অনলাইনে বকাবকি কইরা পড়ায় কারা? অনলাইনে বকা দিলেই পোলাপাইন শান্ত হয়ে যায় কে? মনে আছে? অনলাইন জগতে একজনই বকাবকি করে পোলাপাইন গো মোটিভেট করতে পারে বা পোলাপাইনও থামা দিতে পারে। আমরা অফলাইনে পোলাপাইন গো মাইরা গুতায়া কিলা পড়াই, আর উনি অনলাইনে একটা ধমক দিলেই সবাই চুপ, একবার মোটিভেটেড হয়ে পড়া শুরু করে। বলো তার নাম কি? বুঝলে গেছো? আচ্ছা, ইব্রাহিম জয়েন করছো, থ্যাংক ইউ। কারণ মনে নাই আমি না বললাম গল্পটা তোমাদের একদিন, অনলাইন জগতে তোর সিলেবাস শেষ হয়েছে, এরকম একটা ডায়লগ কে দিছিল কও? তো কেউ বলতে পারবো না? আল্লাহ, সবাই দেখি চুপচাপ। জানি না। জানো না? স্যার আমরা তখন ক্লাস করি নাই। আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা এটা জানো না, বলি। হালকেস্টাইনের জন্য যে প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা ASM আনাস ফেরদৌস, নাম শুনছো? আনাস ফেরদৌস বিখ্যাত, পুরো বাংলাদেশে সবাই চিনে। তোমরা চিনবা কয়দিন পর আশা করি, ইন্টারভিউ যেতে উঠছো। তো আনাস ফেরদৌস উনি যেই ব্যাচের শিক্ষার্থী ছিল, আমিও সেই ব্যাচের শিক্ষার্থী, অর্থাৎ 18 ব্যাচের শিক্ষার্থী। তিনি ছিল দিনাজপুর বোর্ড, আমি ছিলাম ঢাকা বোর্ড। আচ্ছা, তো যাই হোক, এখন কথা হচ্ছে আমি যখন প্র্যাকটিস করতেছিলাম আমার সময় আমি এটা ভুল করছিলাম, আমি জাস্ট এটা খেয়াল করিনি, এটার উপরে ক্যাপ নাই, এটার উপরে ক্যাপ আছে। তো এইখানে দেখো উপরে ভেক্টর বাই ভেক্টরের মান, তবে এখানে গাঢ় অক্ষর বোঝা যাচ্ছে না, যদিও মনে করো এটা ভেক্টর রাশির মান। এখানেও ভেক্টর বাই ভেক্টরের মান, তবে এখানে ক্যাপ থাকাতে 4 নাম্বারটা সঠিক উত্তর, এখানে ক্যাপ না থাকাতে 3 নাম্বারটা সঠিক না। এটাই হচ্ছে স্পেশাল MCQ আসার টেকনিক, বা ফলো করে এগুলো কাজ করতে হবে, কখন কি থাকলে কোনটাকে কি বলবো, কোনটাকে কি বলবো না। এই হচ্ছে স্পেশাল বিষয়, বা মনে রাখতে হবে বিষয়গুলো। এটা আমাকে জানাও, যতটুকু তোমরা মনোযোগ দিয়ে দেখলা। তামান্না, ইয়াসিন, ইমামউদ্দিন, জামিল, রাইসা, ইব্রাহিম জয়েন করছি একটু আগে, থ্যাংক ইউ সো মাচ। মোটামুটি বুঝতে পারলা কিনা সম্পূর্ণ অংশটুকু? একটু কথা বলো। স্যার বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, খুশি হলাম তোমরা অনেক চেষ্টা করছো। তো এখন তোমাদেরকে আমি ছোট্ট কিছু কথা বলি। কথা হচ্ছে আমাদের আল্লাহ নাম নিয়ে শুরু হয়েছে এইচএসসি উত্তেজিত ব্যাচের স্পেশাল গ্রুপ ক্লাসের প্রোগ্রাম। তো আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন ভিত্তিক এরকম স্পেশাল নোট নিয়ে, কালারিং নোট, ডিজাইন করা নোট নিয়ে তোমাদেরকে পড়িয়ে প্রত্যেকটা সাবজেক্ট পানির মতো সহজে বোঝানোর জন্য ইনশাল্লাহ। তো তোমাদের দায়িত্ব থাকবে প্রত্যেক দিন ক্লাসটা করবা, সকল ফ্রেন্ডসকে নিয়ে আসবা ক্লাস করার জন্য বেশি বেশি। তুমি চেষ্টা করবা একদিন একটা করে ফ্রেন্ডকে ক্লাসে নিয়ে আসার জন্য, কারণ একদিনের ক্লাস অনেক ইম্পর্টেন্ট। একদিন ক্লাস করলে পরের দিন অনেক ভালো বুঝতে পারবে ইনশাল্লাহ। রেগুলার ক্লাসগুলো করবা, আর আমি যেই নোটটাই ক্লাস করাই সেই নোটটা আমার খুব যত্নের নোট, অনেক সময় দিয়ে নোটগুলো করছি, অনেক বছর লাগায় করছি। এই নোটগুলো সব দিয়ে দিব তোমাদের গ্রুপে, তোমরা এগুলো সেভ করে জাস্ট খাতায় লিখে আমাকে দেখাবা, আর বাড়ি কাজ যা দিব সেটা কমপ্লিট করার চেষ্টা করবা। তো মনে রাখবা, আমি তোমাদের অফলাইনে যদি পড়াইতাম এইভাবে ধরিয়ে ধরিয়ে বেসিক বুঝিয়ে বুঝিয়ে স্লোলি সুন্দরভাবে A to Z কেমনে এটা হইলো, কেমনে ওইটা হইলো, এমনভাবে তোমাদের শেখানোর চেষ্টা করতাম যাতে তোমাদেরকে ওই জায়গার মধ্যে বিন্দু পরিমাণ কোনো কনফিউজ না থাকে, যাতে করে যে কোনো প্রশ্নই আসুক তোমরা ইজিলি উত্তর করতে পারো। যেমন এই উত্তরটা সুন্দরভাবে করতে পারছো, তুমি যদি বেসিকটা বুঝতে পারছো সেই জন্য। তো এইভাবে আমরা চেষ্টা করবো প্রত্যেকটা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, যত সাবজেক্ট আছে শেষ করার জন্য ইনশাল্লাহ। তো চেষ্টা করবা সকল ফ্রেন্ডে নিয়ে আসার জন্য, আর অবশ্যই রেগুলার ক্লাস করবা, আগে আসবা। আর কোনো সমস্যা হলে আমার সাথে শেয়ার করবা, আমি অবশ্যই পার্সোনালি হেল্প করি। আমি ক্লাস করাই এইচএসসির জন্য এবং পার্সোনালি সবাইকে হেল্প করি। কলেজে ভর্তি হওয়ার পর সবার সিলেবাস নিয়ে স্পেশাল প্রোগ্রাম শুরু হবে ইনশাল্লাহ। আপাতত তোমরা রেগুলার ক্লাস করো, বই না থাকলেও সমস্যা নয়, আমি বইয়ের ছবি দিব, আমি যেভাবে পড়াই আমার ক্লাসটা করলে ইনশাল্লাহ হয়ে যাবে, বই লাগবে না। তো সবাইকে যা বলছি সবসময় মনে থাকবে, যা কথাগুলো মনে রাখতে হবে। কথা কি বুঝছো? মনে থাকবে সবার?
স্যার বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। তো আজকের মতো আমাদের এইচএসসি উত্তেজিত ব্যাচের প্রথম স্পেশাল ফিজিক্স ক্লাসটার সমাপ্তি এখানেই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।